বাসর ঘরে আমি রুমে ঢুকতে দেখি বউ আমার পুলিশের পোশাক পরে বসে আছে। আমাকে রুমে ঢুকতে দেখেই আমার কাছে এসে সালাম করলো। আমি কিছু বললাম না। তুমি হয়তো আজকে আমার গায়ে পুলিশের পোশাক দেখে অবাক হচ্ছ, তাই না? আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। আসলে আজকে আমার জরুরি থানায় যেতে হবে। আমাদের এখানে একজন খুন হয়েছে। আমাকে ওই বিষয়ে তদন্ত করতে হবে। তুমি তো এখন ছুটিতে আছো। ছুটিতে আছি তো কি হয়েছে? আমাদের এখানে খুন হয়েছে, আমার একটা দায়িত্ব আছে না? তোমাকে আমি এমনিতেই চাকরি করতে মানা করেছি, তারপরেও। আরে এখন এত কথা বলার সময় নেই আমার। আমার কাছে আমার দায়িত্ব সবার উপরে। বলেই চলে গেল। আমি ধপ করে বিছানায় বসে পড়লাম। ওর কাছে আমার উপরেও ডিউটি। এটাই কি ওর ভালোবাসা? মেয়েদের মন তো বলা যায় না। ওকে চাকরি করতে মানা করছিলাম, ও বলেছে বিয়ের পর ছেড়ে দিবে। কিন্তু এখন সে বাসর রাতেও তার ডিউটির জন্য বের হয়েছে। যাই হোক, আগে পরিচয়টা দিয়ে নিই। আমি অব্র আহমেদ লিমন, বাবা মায়ের তৃতীয় সন্তান। বড় দুইটা ভাই আছে, দুজনই বিবাহিত। বড় ভাইয়ের একটা ছেলেও আছে, নাম মাহফি, 4 বছর বয়স। আমি পড়াশোনা শেষ করেছি। বাবা বিজনেসম্যান। আর শিফা সম্পর্কে আমার খালাতো বোন, আমার থেকে 1 বছরের বড়। তার অনেক ইচ্ছা সে পুলিশের চাকরি করার। তো সব ঠিকঠাকভাবে বলে সে জয়েন করেছে। সে বাবা মায়ের একমাত্র সন্তান। তার বাবাও বিজনেসম্যান। এবার গল্পে আসা যাক। আমি বাসর ঘরে বসে আগের দিনগুলো ভাবতে লাগলাম। ফ্ল্যাশব্যাক। সবেমাত্র ভার্সিটিতে উঠলাম, তখন একদিন বাসায় বসে মা বাবা ও খালা খালু বসে আড্ডা দিচ্ছিল। আমি রুমে ছিলাম। বাবা বলছিল আর একটু বড় হলেই শিফা আর আমার বিয়েটা সেরে ফেলতে। এই কথা বলার মাঝেই শিফা সেইখানে চলে গেল আর সব শুনে ফেললো। আরে শিফা, চলে এসেছিস? আয়, আমার পাশে বস। খালামণি, তোমাদের মাঝে কি কথা হচ্ছিল? কেন, কিছু শুনে ফেলেছিস নাকি? শিফা কিছু বলল না। বুঝে গেছি আমরা, তোর বলতে হবে না আর। মা, তুমিও না? আচ্ছা মা, তোর কোনো সমস্যা আছে নাকি এই বিষয়ে? শিফা কিছু না বলে দৌড়ে সেখান থেকে চলে গেল এদিকে। থাক তাহলে, আর শিপার কোনো সমস্যা নেই। লিমনের পড়ালেখা শেষ হলে শুভ কাজটা সেরে ফেলবো। হ্যাঁ, তাই করব। অন্যদিকে আমি রুমে ঘুমাচ্ছিলাম। আজ ক্লাস নেই তাই, কিন্তু দরজা ধাক্কানোর শব্দই ঘুম ভাঙলো। আমি উঠে গিয়ে দরজা খুললাম, তাকিয়ে দেখি শিফা দাঁড়িয়ে আছে। আরে আপু, তুমি এইখানে? কেন, আসতে পারি না নাকি? তা না, আসলে ঘুমাচ্ছিলাম তো, তুমি ঘুম ভেঙে দিলে। 11টা বেজে গেছে, তুই এখনো ঘুমাচ্ছিস? সত্যি করে বলতো, রাতে কোন মেয়ের সাথে টাঙ্কি মারছিস? আরে আপু, কি এইসব আবল তাবল বলছো? আমি আবার কোন মেয়ের সাথে টাঙ্কি মারবো? সত্যি মারিসনি তো? তাহলে ভালো। আচ্ছা শোন, বিকালে রেডি থাকিস, তোকে নিয়ে একটু শপিংয়ে যাবো। না আপু, পারবো না, আমার বিকেলে কাজ আছে। আসলে আমি আপুর সাথে একবার শপিং গিয়েছিলাম, আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। 15টা দোকান থেকে একটি 3 পিস কিনছিল। তোর আবার কি কাজ, খালি আড্ডা দেওয়া? আজকে আড্ডা দিতে হবে না, মনে থাকে যেন বিকালে আমার সাথে যেতে হবে। বলেই রুম থেকে চলে গেল। আমি বসে বসে রুমে ভাবতে লাগলাম, তুমি আমাকে বাসায় পেলে তো? তুমি শপিংয়ে যাওয়ার আগেই আমি বের হয়ে যাব। যাই হোক, ফ্রেশ হয়ে নিলাম। আমি খালামণিকে দেখেই তার পাশে গিয়ে বসলাম। কি রে, কিছু বলবি? বলবো তো। তাহলে বল। এটা সিগারেট, কানে কানে বলতে হবে। এবার বল। খালামণি, আমরা বন্ধুরা 7 দিনের জন্য কক্সবাজার ট্যুরে যাব, প্লিজ পারমিশন এনে দাও। তোর এত দূর যেতে হবে না বাবা, যদি কোনো বিপদ হয়। খালামণি প্লিজ, 7 দিন মাত্র, এরপর তো চলেই আসবো। না না বাবা, হবে না, আমি পারবো না পারমিশন এনে দিতে। তুমি পারমিশন এনে দিবে কিনা বলো। না না, আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, লাগবে না। মন খারাপ করে রুমে গেলাম। অনেক ইচ্ছা ছিল ভার্সিটিতে উঠে একটা ট্যুরে যাব আমরা ফ্রেন্ডরা মিলে, কিন্তু তা আর হলো না। অন্যদিকে খালামণি আমার মন খারাপ করে উঠে আসতে দেখেই খুব কষ্ট পেল, কারণ খালামণি আমাকে খুব ভালোবাসে। আচ্ছা আপু, লিমন একটু 7 দিনের জন্য ঘুরতে যাবে, ওকে মানা করবি না? কেন, 7 দিন কোথাও ঘুরতে যাবে ও? যাবে একটু কক্সবাজার, ওর ওখানে যাওয়ার অনেক শখ। কি? না না, অত দূর যেতে দেওয়া যাবে না। আরে ভাইয়া, ছেলেটা ঘুরতে যাবে যাক না, কখনো তো আর যায়নি, এবার ইচ্ছে হয়েছে তো হয়তো। তোরা ওকে সাপোর্ট করছিস? আরে ভাইয়া, ও ভালো একটা ছেলে, আর ভালো ছেলেদের পক্ষে সবাই থাকে। না খালু, ওকে কোথাও যেতে দিবেন না। ও গেলে ওর সাথে আমিও যাব। আরে ওরা বন্ধুরা মিলে যাবে, তুই সেখানে যাবি কি করে? মা, তাহলে ওর যেতে হবে না? আরে মা, একবারও ঘুরে আসুক বন্ধুদের সাথে। শিফা আবার আব্বুর কথা ফেলতে পারে না, আচ্ছা বলে মন খারাপ করে।
মন খারাপ করিস না মা, সামনে একসাথে আমরা একটা ট্যুর করব। আচ্ছা খালু, আমি একটু লিমনের রুম থেকে আসতেছি। আচ্ছা যাও মা। শিপা উঠে আমার রুমে আসলো, এসে দেখে আমি মন খারাপ করে বসে আছি। তুই কক্সবাজার কেন যাবি? এই তো আমরা বন্ধুরা মিলে ঘুরতে যাব, কিন্তু বাসা থেকে মনে হয় যেতে দিবে না। আরে মন খারাপ কেন করিস? তোকে তো যেতে দিবে মা, পারমিশন এনে দিয়েছে। কি সত্যি? বলেই লাফিয়ে উঠলাম। এত লাফানোর কি আছে? আগে যে শর্ত দিব তা মানতে হবে। তোমার আবার কিসের শর্ত? অনেক শর্ত আছে, সব শুনলে যেতে পারবি, নাহলে তোকে যেভাবেই হোক আটকে দিব। আচ্ছা বলো কি শর্ত? তোর ফেসবুক আইডি নাম্বার পাসওয়ার্ড দে। কি? আমার ফেসবুক আইডি দিয়ে তুমি কি করবে? তোর সব কিছু আমার তাড়াতাড়ি দে। না দিব না। কি বললি তুই? বলেই আমার কলার ধরলো। আমার ভয়ে অবস্থা শেষ, ওর রাগ দেখে। আচ্ছা নাও আমার ফেসবুক, তেমন কিছু নেই। তারপর আমার ফেসবুক আইডি দিয়ে দিলাম। গুড বয়। আর তোর বইয়ে আমার ফেসবুক নাম্বার পাসওয়ার্ড দেওয়া আছে। আমার লাগবে না, আমি তোমার আইডি দিয়ে কি করব? আচ্ছা শোন, ওখানে গিয়ে কোনো মেয়ের দিকে তাকাবি না। আর যাবি কোন সময়? কালকে বিকালে যাব। ওখান থেকে আয়, আমি তারপর তোকে দেখবো। আর বিকালের কথা মনে থাকে যেন। বলেই চলে গেল। আমিও রুম থেকে বের হলাম, দেখি খালামণি এখনো সোফায় বসে আছে, সাথে মা। বাবার খালু মনে হয় বের হয়েছে। আমি সোফায় গিয়ে খালামণির কোলে মাথা দিয়ে সোফায় শুয়ে পড়লাম। থ্যাংক ইউ খালামণি। পাগল ছেলে, জানিস না তোর মন খারাপ আর আমার ভালো লাগে না? এই জন্যই তোমাকে এত ভালোবাসি। জানি তো। এই খালামুনির সাথে এত কানে কানে কি বলিস? তোমাকে বললেই তো তুমি কোনো ব্যবস্থা করতে না। আমি তো তোকে যেতেই দিতাম না, শুধু তোর মন খারাপ হবে বলে কিছু বলিনি। ওই লিমন, আমাকে রান্না করতে হবে, তুই একটু বাবুকে রাখ, আমি গিয়ে তোর মেজ বাবিকে সাহায্য করি। আচ্ছা দিন। তারপর উঠে মাহফিকে কোলে নিলাম। ওর বয়স তখন মাত্র 8 মাস। বাবুটাকে আমার খুবই ভালো লাগে। এখনই আমার কোলে বসে শুধু হাসে। ওর হাসিটা আমার খুবই ভালো লাগে। বিকালবেলা আমি চুপি চুপি আপু দেখার আগে বন্ধুদের ফোন নিয়ে আড্ডাখানায় চলে গেলাম। সেখানে মনে হয় আনন্দে আড্ডা দিচ্ছিলাম। সবাই একটা করে সিগারেট ধরিয়ে টানতে লাগলাম মনের আনন্দে। কিন্তু হঠাৎ দেখি সবাই একসাথে সিগারেট অর্ধেক শেষ না হওয়ার আগেই ফেলে দিল। এ কি, তোরা সিগারেট ফেলে দিলি কেন? তখনই কেউ আমার পিছনে হাত দিল। কে আমার পিছনে হাত দিল তা পিছনে ফিরে দেখতেই অবাক, কারণ শিফা আপু রক্তবর্ণ চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আপু তুমি? ঠাস করে গালের উপর একটা বসিয়ে দিল। তোকে আমার সাথে বের হতে বলেছিলাম, আর তুই কিনা পালিয়ে পালিয়ে আড্ডা দিয়ে সিগারেট খাচ্ছিস। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। আমার ভয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। এখন যদি আপু এটা বাসায় বলে তাহলে অবস্থা শেষ আমার। কিরে, কথা বলছিস না কেন? নিশ্চয়। ওকে চল আমার সাথে। বলে হাত ধরে টানতে টানতে নিয়ে একটা রিকশায় উঠালো। আমিও ভয়ে তার কথা মতো তার সাথে উঠলাম। রিকশা করে নিয়ে গিয়ে একটা পার্কে গিয়ে থামলো। আপু আমাকে এইখানে আনলেন কেন? চুপচাপ রিক্সা থেকে নেমে আমার পিছু পিছু আয়। আমিও পিছু পিছু গেলাম। আপু গিয়ে একটা বেঞ্চে বসলো। আমি তার কাছে দাঁড়িয়ে রইলাম। এখানে বস। আমি বসে পড়লাম। তুই সিগারেট খাস কেন? আসলে আপু আমি বেশি খাই না। খাস না? বেশ বুঝলাম, তো তুই ওটা খাবি কেন? আপু আমার মাঝে মাঝে ওটা দিয়ে একাকিত্ব কাটানো লাগে। আপু উঠে ঠাস করে আরেকটা থাপ্পড় মারল। আমি থাপ্পড় খেয়ে ভ্যামাচাকা হয়ে গেলাম। কি এমন ওটা যে ওটা দেখে একাকিত্ব কাটানো হবে? তুই কি তোর সাথে আমাকেও শেষ করে দিতে চাস? আপু আমি আবার তোমাকে শেষ করব কিভাবে? এটা শুনে অন্য গালে আরো একটা লাগিয়ে দিল। আমি গালে হাত দিয়ে বসে রইলাম। এবার একটু বেশি জোরে পড়েছে। আপুও নিজে অনুতপ্ত, এত জোরে সে মারতে চায়নি। দেখ লিমন, আজকে আমার কি হয়েছে আমি নিজেও জানি না, তবে কি তুই কিছুই বুঝিস না? কি বুঝবো? আমি কিছুই তো বুঝতেছি না। তোকে আবার মারতে ইচ্ছে করতেছে। মারবা তুমি? মারো, আরো মারো। ওকে, গালতে হাত নামা। এই মাইয়া তো দেখি আমারে আবার মারবে। মারলে মারুক, তবুও যেন সিগারেটের কথা বাসায় না জানতে পারে। হাতটা নামালাম। আপু আমাকে মারার জন্য হাত উঠাতে আমি চোখ বন্ধ করিনি। তখনই দুই গালে দুইবার ঠোঁটের স্পর্শ পেলাম। আমি তো অবাকের চরম শিখরে। এটা কি হলো আমার সাথে? আপুর দিকে তাকাইতে দেখি লজ্জায় অন্য পাশে ফিরে রইল। এটা কি হলো আপু? কিছু না, বেশি কথা না বলে আমার পেছন পেছন আয়। আমিও আপুর পিছন পিছনে গেলাম। গিয়ে রিক্সায় উঠলাম। আমার জন্য জায়গা রেখে আমিও রিক্সায় উঠে পড়লাম।
রিক্সায় উঠে আপু আমার দিকে শুধু আড়ে আড়ে তাকিয়েছে, কিন্তু সরাসরি তাকায়নি, লজ্জায়। আর আমিও কিছু করতে পারছি না। যাই হোক, রিক্সা এসে শপিং মলের সামনে থামলো। আপু নেমে ভাড়া দিল। তারপর শপিং মলের ভিতরে যেতে লাগলাম। আমিও গেলাম পিছু পিছু। সে একটার পর একটা দোকান ঘুরতে লাগলো। আমিও নিরীহ ছেলেদের মতো তার পিছু পিছু যেতে লাগলাম। দেখ তো, আমার জন্য একটা শাড়ি ও 3 পিস পছন্দ করে দে। আমি কি করে করব? আমার পছন্দ ভালো না। তোকে এত কথা জিজ্ঞেস করছি, তুই পছন্দ কর। আমি তাকিয়ে দেখি একটা আকাশি রঙের শাড়ি আছে, যেটাতে আপুকে খুব মানাবে। আপু, এই আকাশি রঙের শাড়িটা নাও, ওটা পরলে তোমার উপর সবাই ক্রাশ খাবে। যার খাবার সেই খায় না, আর অন্য একজন নিয়ে আসে। হাহ। আচ্ছা, ওই শাড়িটা প্যাক করুন। আপু, আমি 3 পিস পছন্দ করতে পারবো না, তবে ওই কালো রঙের ওটা নিতে পারো। ওকে, ওটাও প্যাক করুন। আপু, তোমার পছন্দ মতো কিছু তো নিলা না? এটা তোর বইয়ের জন্য কিনেছি, তোর পছন্দ তার পছন্দ হবে। আমার আবার বউ আসলো কোথা থেকে? তা পরে বুঝবি, এখন চুপ থাক। ওকে। তারপর আপু ওইগুলো নিয়ে আমার হাতে দিয়ে একটা ঘড়ির দোকানে ঢুকলো। আপু একটা ব্ল্যাক মোবাইল ওয়াচ এনে আমার হাতে পরিয়ে দিল। আপু, আমাকে ঘড়ি পরিয়ে দিলেন কেন? এটা তোকে আর তোর আপু না, তোর বউ গিফট করেছে। এই মেয়ের মাথা কি তার ছিল নাকি? কি আপল তাবল কথা বলছে। আপু, কি বলছো তুমি? আমার বউ গিফট করলো কি করে এই ঘড়ি? আর একটা প্রশ্ন করলে তো সিগারেট খাওয়ার কথা বাসায় বলে দিব। না না আপু, আমি আর কিছু বলবো না। আচ্ছা চল, কোনো রেস্টুরেন্টে যাই, কিছু খেয়ে নি। আপু থাক, তোমার টাকা খরচ হবে। আমার টাকার চিন্তা তোর করতে হবে না, তুই চল। এরকম রাক্ষসীর মতো কথা বললে কেন? একটু ঠিকভাবেও তো কথা বলতে পারো। বলে নিজেই নিজের মুখে হাত দিলাম। কি বললি তুই? আজকে তোর খবর আছে। এই রে, এখন আমার কি হবে? তুই শুধু আজকে বাসায় চল, তারপর তোকে দেখাবো। আমি তো ভয় শেষ। আপু, এইবারের মতো আমাকে ছেড়ে দাও, আর কখনো এমন হবে না। অসহায় মতো মুখ করে বললাম। আপু আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ পর বলল, আচ্ছা যা, কিছু করবো না, এবার রেস্টুরেন্টে চল। যাক বাবা, বাঁচলাম। আচ্ছা চলো। তারপর আমরা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে বাসায় গেলাম। পরের দিন আমরা ট্যুরে গেলাম। আপুর খুব মন খারাপ ছিল, কিন্তু আমি গেলাম, এটা আমার ইচ্ছে। সেখানে 7 দিন খুব আনন্দে করলাম। আপু আমাকে ফোন দিলেও ধরিনি, কারণ তাহলে কিনা আমাকে বাসায় যাওয়ার জন্য হুমকি দেয়। আনন্দ করে বাসায় ফিরলাম, কিন্তু ফিরতে দেখি আপু দরজা খুলল, আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। আমি ভয় পেলাম। বাসার সবার সাথে কথা বললাম। কলিজার টুকরো ভাইপোকে কোলে নিয়ে আদর করে রুমে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় বসলাম। তখনই আপু আমার রুমে আসলো, হাতে একটা লাঠি নিয়ে। আমি একবার ভয়ে ঢোক গেলাম। এ কি আপু, তোমার হাতে লাঠি কেন? কেন? এটা দেখে ভয় পেয়েছিস নাকি? না আপু, আমি কেন ভয় পাবো? আমি কিছু করছি নাকি? তখনই আপু বাড়ি দিল পিঠে। তুই আমার ফোন ধরিসনি কেন? বলে লাঠি দিয়ে মারতে লাগলো। আমি কিছু করতে না পেরে আপুর হাত ধরে এমনভাবে জড়িয়ে ধরলাম যেন আপু একদম নড়তে না পারে। আমি জড়িয়ে ধরতে আপু একদম শান্ত হয়ে গেল। আপু যেন এটাই চেয়েছিল। আমিও মার খাওয়া থেকে বাঁচার জন্য জড়িয়ে ধরে থাকলাম। হঠাৎ ঘোর কাটলো আমার। আমি মার খাওয়া থেকে বাঁচার জন্য একই করলাম, আমি আপুকে ছেড়ে দিলাম। এতে আপুরও ঘোর কাটলো। আপু লজ্জায় দৌড়ে রুম থেকে চলে গেল। আমিও খুব বাঁচলাম। ভালোই হয়েছে, এখন আপু আমার মারতে পারবে না, সামনে আসতেও লজ্জা পাবে। তারপর আমি মনের আনন্দে ফোন নিয়ে দুপুর পার করলাম। দুপুরে খাবার টেবিলে গেলাম। আপুও বসেছে খেতে। লিমন, পরের বার ঘুরতে গেলে শিপাকে নিয়ে যাবি। ইস, আমার সিঙ্গেল করতে ভালো লাগে, অনেক মজা হয়েছে। কথাটা বলার পর আপু কেসে উঠল। আরে শিফা, খাবারের সময় মন থাকে কোথায়? নে পানি খা। পানি খেয়ে কোনো মতো শান্ত হলো শিফা আপু। শান্ত হওয়ার পর আমি তার দিকে তাকালাম, দেখি রাগে রাগি চোখে তাকিয়ে আছে। আমি ভয়ে চোখ নামিয়ে তাড়াতাড়ি খাবার খেয়ে রুমে গেলাম। একটা গল্পের বই হাতে নিয়ে বসলাম। আমার গল্প পড়তে অনেক ভালো লাগে। বই পড়াটার সহ্য হলো না একজনের, কি অবশ্যই বুঝতে পারছেন। হ্যাঁ, শিফা এসে বইটা দিয়ে গেল। এ কি, বই নিলেন কেন আপু? সারাক্ষণ বই পড়া ভালো লাগে না, এখন আগে আমার প্রশ্নের উত্তর দে। তোমার আবার কিসের প্রশ্ন? তোর আমাকে নিয়ে কোথাও ঘুরতে গেলে প্রবলেম কি? আপু দেখো, তোমার ইচ্ছের সাথে আমার ইচ্ছে মিলবে না কখনো, কারণ আমি যে সময়টা এনজয় করি সেই সময়টা খুব ভালোভাবে এনজয় করি। নতুবা ওই সময়ের এনজয়টা পরে নাও হতে পারে আমার জীবনে। ভালো তো, আমাকে তোর সাথে নিলে কি হয়?
আমিও না হয় এনজয় করব তোর অনুভূতির মাঝে। আচ্ছা আপু, দেখি কি করা যায়। তুই এমনভাবে কথাগুলো বলিস যার ওপর তোকে হেনস্থা করতে পারি না। আচ্ছা যাই হোক, সিগারেট খাস এখন? এই রে, এখন কি বলি? এতক্ষণ না হয় কিছু বলে রাগ হওয়া থেকে থামলাম। কি রে, বলছিস না কেন? না না মানে আপু। হয়েছে, বুঝে গেছি। আমি এবার তোকে টাইট দিতেই হবে। আপু, এটা নিয়ে কথা না বললে হয় না? সিগারেট খাস, আবার সবার সামনে ইনোসেন্ট মার্কা মুখ নিয়ে থাকিস কেমনে? তো কিভাবে থাকবো? তুই আমার রাগ উঠাস না, সিগারেট খাওয়া তোর ছেড়ে দিতে হবে। আমি কিছু বললাম না, একটু হাসলাম। হাসো আর যাই করো, তোর খাওয়া আমি বের করবো যদি কোনো রকমে বুঝতে পারি তুই খেয়েছিস ওসব ছাইপাস। বলে রুম থেকে চলে যেতে গিয়ে আবার থামলো। শোন, আমি একটু পর বাসায় যাব, আমাকে পৌঁছে দিবি, রেডি থাকিস। বলেই চলে গেল রুম থেকে। বিকেলবেলা আপুকে নিয়ে বের হলাম, তাকে পৌঁছে দিয়ে আড্ডা দিব। আপুর বাসায় আমাদের বাসা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে, তাই বেশি সময় হবে না। আপু, রিক্সা ডাক দিব? না, রিক্সা রাখতে হবে না, এখন তোকে নিয়ে একটু হাঁটবো, বাসায় পরে যাব। কিন্তু আপু। আজ আড্ডা দেওয়া লাগবে না, আজ আমার সাথে ঘুরবি। এতদিন অনেক কষ্ট দিয়েছিস। আমি আবার তোমাকে কোথায় কষ্ট দিলাম? সেটা তোর মতো বুদ্ধ বুঝবে না। আমাকে বুঝিয়ে বলো। তোর এখন বুঝতে হবে না, চল হাঁটি। আমিও আর জিজ্ঞেস করলাম না, না বলতে চাইলে আর কি করার আছে। হাঁটতে থাকলাম। হঠাৎ আপু একটা ছেলেকে দেখালো ফুল বিক্রি করতে। যা, আমার জন্য কয়েকটা ফুল নিয়ে আয়। এখন ফুল নিয়ে কি করবে? আমি আনতে পারবো না। কি বললি? দাঁড়া, দেখাচ্ছি মজা। বলেই যে মারতে যাবে তখনই আমি দিলাম দৌড়ে ফুল আনতে যাওয়ার জন্য। ফুল রাস্তায় ওপারে ছিল। আমি কিছুটা পথ যাওয়ার পর একটা মাইক্রো গাড়ির সাথে ধাক্কা খেলাম। আমি ছিটকে পড়ে গেলাম। আমার কানে লিমন বলে জোরে একটা চিৎকার পৌঁছালো। আমার শরীর নাড়াতে পারছি না, তবু কোনো মতো উল্টো রাস্তায় সাইডে গেলাম। রাস্তায় প্রচুর রক্ত ছিল। রক্ত দেখে তখনই আমার অবস্থা করুণ। শিবা দৌড়ে এসে আমাকে ধরে মাথা ওর কোলে নিল। চারিপাশে লোক জড়ো হয়ে গেছে। লিমন, চোখ খুলে রাখ, তোর কিচ্ছু হবে না। তোর তোর কিছু হলে আমি মরে যাব, আমি তোকে ছাড়া বাঁচবো না। আমার চোখ দুটো বুজে গেল। তারপর আর আমার কিছুই মনে নেই। এদিকে শিপা আপু আমাকে একটা গাড়িতে উঠিয়ে হাসপাতালে নিয়ে আসে লোকেদের সাহায্যে। ডাক্তার আমাকে জরুরিভাবে ওটিতে নিয়ে গেল। আপুও যেতে চেয়েছিল, ডাক্তার রুমে প্রবেশ করতে দেয়নি। আপু তখনই আমার বাসায় কল দিল। খালামণি, কি হয়েছে মা, তুই কাঁদছিস কেন? শিফা কিছু না বলে শুধু কাঁদছে। শিফা, কি হয়েছে বল। আমার খুব টেনশন হচ্ছে, তুই কাঁদছিস কেন? আমার মনটা এমনিতে ছটফট করতেছে শুধু। খালামণি তোমরা তাড়াতাড়ি হাসপাতালে চলে আসো, লিমন অ্যাক্সিডেন্ট করেছে। লিমনের মায়ের হাত থেকে ফোনটা পড়ে গেল। মা নিচে বসে পড়ল। ভাবিরা দৌড়ে এসে মাকে ধরলো। এ কি মা, কি হয়েছে? আপনি এমন করছেন কেন? বৌমা, লিমন অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি হাসপাতালে চলো। বলেই কেঁদে দিল। লিমনের মেজ ভাবি সবাইকে কল করে জানিয়ে দিল। তারপর তার মা ও ভাবিরা হাসপাতালে চলে গেল। তখনই তার ভাইরা ও আব্বুও চলে আসলো। তারা একসাথেই হাসপাতালে প্রবেশ করলো। গিয়ে দেখে শিফা একা বেঞ্চে বসে কান্না করতেছে। শিফা, লিমন কোথায়? শিফা দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরলো। খালামণি, আমার জন্য এমন হয়েছে, এখন অপারেশন থিয়েটারে আছে। কিভাবে অ্যাক্সিডেন্ট করলো? তারপর শিফা সবাইকে অ্যাক্সিডেন্টের কথা খুলে বলল। মা তো শুনেই অজ্ঞান হয়ে গেছে। সবাই কাঁদতেছে, তার বাবাও আজ কাঁদছে। ইতিমধ্যে খালামণিরাও এসে গেছে। সব ঘটনা শুনে শিফার উপর ক্ষেপে আছে খালামণি। ভাবিরা খালামণিকে শান্ত করলো। সবাই অধীর আগ্রহে তাকিয়ে আছে ডাক্তারের বের হওয়ার জন্য। কিন্তু 3 ঘন্টার ভিতরে ডাক্তার বের হলো না। সবাই আরো চিন্তায় পড়ে গেল। লিমনের মা তো উঠে লিমনের নাম ধরে ডাক দিয়ে আবার অজ্ঞান হয়ে যায়। তার মায়ের অবস্থাও খুব খারাপ, তাকেও ভর্তি করে দিল। বড়ভাবে মায়ের দেখাশোনা করতে লাগলো। ভাইয়েরা নিশ্চুপ চোখের পানি ফেলছে। মেজভাবে শিফাকে সান্ত্বনা দিচ্ছে। হঠাৎ তখনই ডাক্তার বের হলো। লিমনের আব্বু ডাক্তারের সামনে গেল। ডাক্তার, আমার ছেলের কি অবস্থা? ওর কিছু হবে না তো? দেখুন, রোগীর কন্ডিশন খুব একটা ভালো না। ইমার্জেন্সি ও পজিটিভ রক্ত লাগবে। আমাদের কাছে যা ছিল সব শেষ। আঙ্কেল, আমি রক্ত দিব, আমার রক্তের গ্রুপ ও পজিটিভ। আমার রক্তের গ্রুপও ও প্লাস, আমার রক্তও নিতে পারেন।
আপনাদের দুজনের রক্ত দেওয়া লাগবে। ওর রক্তক্ষরণ অনেক হয়েছে, ওকে পর্যাপ্ত রক্ত দিতে হবে। ওকে, তাহলে তাই করুন। নার্স, তাড়াতাড়ি ওদের থেকে রক্ত নিন। ওকে স্যার বলেই ভাইয়া ও শিফাকে নিয়ে চলে গেল নার্স। আপনারা আল্লাহর কাছে দোয়া করুন, রোগীর কন্ডিশন খুব একটা ভালো না। বলেই চলে গেল ডাক্তার। অন্যদিকে শিফা আর ভাইয়া রক্ত দিল আর লিমনকে রক্ত দেওয়া হলো। তাদের রক্ত দেওয়া শেষ হলে তাদের বাইরে বেঞ্চে বসিয়ে দেয়। তারপর ডাক্তার তাদের কার্যক্রম চালিয়ে যায়। ডাক্তার বের হয়। ডাক্তার, লিমনের কি অবস্থা? রোগী এখন কিছুটা রেসপন্স করতেছে, চিন্তার কোনো কারণ নেই। আমরা একটা ঘুমের ইনজেকশন দিয়েছি, 8 ঘন্টা পর জ্ঞান ফিরবে। তবে ও মাথায় আঘাত পেয়েছে, সাথে শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ হয়েছে, যার জন্য ওর খেয়াল রাখতে হবে। আঙ্কেল, আমরা সব দিক দিয়ে খেয়াল রাখবো। দেখে দেখে খুব সাবধানে, ওর অবস্থা অতটাও ভালো না। আর কোনো সমস্যা হলো সাথে সাথে আমাকে জানাবে। ডাক্তার চলে গেল। সবাই চিন্তিত অবস্থায় বসে রইল লিমনের রুমে। রাত শেষে ভোর হচ্ছে, তবুও তাদের চোখে কোনো ঘুম নেই। 8 ঘন্টা পর লিমনের জ্ঞান ফিরল। পানি দাও কেউ। সবাই আমার দিকে তাকালো। আম্মু তাড়াতাড়ি আমাকে পানি খাওয়াই দিল। খালামুনি এসে আমার পাশে বসলো। বড় ভাইয়া ডাক্তার আনতে গেল। শিপা দাঁড়িয়ে নিশ্চুপ আমার দিকে তাকিয়ে চোখের পানি ফেলতেছে। ডাক্তার আঙ্কেল চলে আসলো, আমাকে চেক আপ করে দেখলো সব ঠিক আছে কিনা। আপনার কোনো চিন্তা করবেন না, আর কোনো বিপদের আকাঙ্ক্ষা নেই, তবে ওর খেয়াল রাখতে হবে অনেক ভালো করে। ওকে ডাক্তার। আমাকে আরও 3 দিন হাসপাতালে রাখালো। তারপর শিবাপুর জড়াজড়িতে আব্বা হাসপাতাল থেকে বাসায় আনার সিদ্ধান্ত ছিল। আমি তেমন একটা কথা বলিনি, এই কয়েকদিন ডাক্তার মানা করেছিল। তো যাই হোক, আমাকে বাসায় নিয়ে যাওয়া হলো। সবাই আমাকে খুব কেয়ার করতেছে, সবচেয়ে বেশি শিপা আপু। তিনি আমাকে একা ছাড়েনি, আর রাতেও আমার পাশে থেকেছে। কেউ কিছু মনে করেনি, কারণ আমি গুরুতর অসুস্থ ছিলাম। তো একদিন সকালবেলা আপু খাবার খাওয়াই দিতেছে। আপু, তুমি এত কষ্ট করতেছো কেন? চোখের নিচে কালো দাগ পড়ে গেছে তোমার, ঘুমাও না নাকি? প্রথমত তুই অসুস্থ, আমার রাগ উঠাবি না। আমাকে আর কখনো আপু বলবি তো তোর খবর আছে। হ্যাঁ, কেন? তুমি আমার বড়, তোমাকে তো আপু বলবোই। এখন তোকে কিচ্ছু বলবো না, তুই শুধু একবার সুস্থ হ, তারপর তোর মজা বোঝাবো। কেন? আমি কি করছি? তুমি এভাবে কথা বলতেছো কেন? সেটা সময় হলেই বুঝবো, এখন চুপচাপ খেয়ে নে। আমি চুপচাপ খাবার খেয়ে নিলাম। এভাবে চলে গেল 1 মাস। বন্ধু বান্ধবরা প্রতিদিন এসে দেখা করে যেত। আর একটা কথা উল্লেখ করা হয়নি, আমার বন্ধুরা আমার অ্যাক্সিডেন্টের রাতে হাসপাতালে ছিল। যাই হোক, এখন আমি মোটামুটি সুস্থ। অনেকদিন বাসায় বাইরে বের হয় নাই, আজ বের হচ্ছি। তখনই আম্মুর ডাক আসলো। কোথায় যাচ্ছিস? এই তো মা, একটু বের হচ্ছি। বের হচ্ছিস? এটা সিফা জানে? না আম্মু, আপুকে বলিনি। তারপর আম্মু শিবাপুকে ডাক দিল। হ্যাঁ খালামণি, বলো। দেখ তো, লিমন কোথায় যেন বের হচ্ছে। তুই বের হচ্ছিলি, আমাকে বলিসনি কেন? আপু, এমনি বের হচ্ছিলাম তো। এখন শিফা, তুই রেডি হয়ে আয়, ওর সাথে যাবি, ওকে একলা ছাড়বো না। আচ্ছা খালামণি, আমি আসছি। আর তুই এখানে দাঁড়িয়ে থাকবি, নাহলে তোর খবর আছে। আমি চুপচাপ মাথা নাড়ালাম। এমনিতেই যে রাগী, এরপর কথা না শুনলে আবার কি না কি করে। আম্মু, তোমার আপুকে ডাকা লাগে? মেয়েটা তোর জন্য কত কষ্ট করেছে এতদিন, একটা দিনও বাইরে বের হয়নি। যা, আজকে ওকে নিয়ে ঘুরে আয়। আমি ভাবতেছি, সত্যি তো আপু আমার জন্য এই কয়দিন অনেক কষ্ট করেছে। আমার একবার আপুকে বলা উচিত ছিল। যাই হোক, আগে আপুর রাগ দূর করতে হবে, না হলে আমার অবস্থা কি করবে জানি না। তখনই আপু আসলো। কি রে, কি ভাবছিস? কিছু না, চলো যাই। চল। তারপর আমি আপুকে নিয়ে বের হলাম। কোথায় যাবি তুই এখন? প্রথমে বন্ধুদের সাথে দেখা করে ওদের সাথে আড্ডা দিব। ওকে, আমিও নীলিমাকে আসতে বলেছি, তুই আড্ডা দিবি আর আমরাও পাশে বসে আড্ডা দিব। ওকে আপু। তবে বেশি সময় থাকা যাবে না, আমরা অন্য এক জায়গায় যাব। কোথায় যাবা আপু? সেটা সেই সময় দেখবি। এখন একটা রিক্সা ডাক। তারপর একটা রিক্সা ডেকে আবার আড্ডার স্থানে গেলাম। হারামিগুলোকে আগেই ফোন দিয়েছিলাম, তাই ওরা আগেই সেখানে বসে আছে। আমরা রিক্সা থেকে নেমে ভাড়া দিতেই নীলিমা আপু এসে পড়ল। তারপর আমি বন্ধুদের কাছে গিয়ে বসে আড্ডা দিতে লাগলাম। আজ সিগারেট খেলাম না, আপু দেখলে আমি শেষ। বন্ধুরাও কেউ বের করলো না। অন্যদিকে শিফা আপু আমার উপর যেন নজর রাখতে পারে তেমন করে বসলো। যাই হোক, কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আপু আমার কাছে আসলো। লিমন,
চল আমরা এখন যাব। আপু আর একটু থাকি না, তুমিও নীলিমা আপুর সাথে আড্ডা দাও। না, লিলিমাকে পাঠিয়ে দিয়েছি, তোকে উঠতে বলেছি, উঠ। আচ্ছা উঠতেছি। তারপর বন্ধুদের থেকে বিদায় নিয়ে উঠে হাঁটতে থাকলাম। ওই একটা রিক্সা ডাক। আমি তার কথা মতো রিক্সা ডাকলাম। তারপর আপু তার কথা মতো রিক্সায় গিয়ে এক জায়গায় থামলো। জায়গাটা নিরিবিলি। আপু ঘাসের উপর বসলো। আপু তুমি এইখানে আনলে কেন আমাকে? এখানে বস আগে। বলো এখন। তুই কি কিছুই বুঝিস না? কি বুঝবো বলো? তুমি এই নিরীহ ছেলেটাকে যা করো। তুই নিরীহ তাই না? আজ আমাকে বিয়ে করলে কাল এক বাচ্চার বাপ হয়ে থাকবি। কি বললে? আমি তোকে ভালোবাসি নিমন। যেদিন থেকে বুঝতে শিখেছি তোকে আপন করে রেখেছি, তোকে চোখের আড়াল করতে চাইনি, ভালোবাসতে চেয়েছি। তোকে নিয়ে এঁকেছি মনের রোমাঞ্চকর অনেক স্বপ্ন, তোকেই চাই জীবনে। আমি তোরই ওপর হয়েছি মগ্ন। এটা কখনো কেউ বলেনি আমায়। যাই হোক, আমি এটা আপুর দিকে একদিনে তাকিয়ে আছি। আপু আমাকে অনেক আগে থেকেই ভালোবাসে, আমি সেটা বুঝতে পারিনি। আপু কি বলছে এসব? তুই আর একবার আপু বললে তোর ঘুষি মেরে নাক ফাটিয়ে দেবো, অসুস্থ করে আবার সেবা করব। আমি তোমাকে জীবনও বিয়ে করব না, তুমি আমাকে শেষ করে দিবে। তুই আমাকে বিয়ে না করলে তোকে খুন করে আমি আত্মহত্যা করব। তুমি থাকো, আমি গেলাম। বলে দৌড় দিয়ে একটা রিক্সা নিয়ে বাসায়। আপু পিছু পিছু একটা রিক্সা নিয়ে চলে আসলো বাসায়। আমি বাসায় ফিরে ওয়াশরুমে ফ্রেশ হতে গেলাম। বের হয়ে দেখি আপু বিছানায় বসে আমার দিকে রাগের চোখে তাকিয়ে থাকলো। আমি ভয় শেষ। বালিশ নিয়ে এসে আমাকে উড়াধুরা মারতে লাগলো। শেষ কোনো উপায় না পেয়ে আপুকে জড়িয়ে ধরলাম। আপু তো একেবারেই শান্ত হয়ে গেল। আপু হঠাৎ করে আমার গালে একটা কিস করে দৌড়ে পালালো। আমি বোকা বনে চলে গেলাম। এ কি করলো আপু? যাই হোক, আমি কিছুক্ষণ ভেবে পড়তে বসলাম। রাতে খাবার খেলাম সবাই একসাথে। খাবার খাওয়ার পর আপু আমার রুমে আসলো। লিমন, কাল থেকে আমি আবার আমাদের বাসায় থাকবো। কি বলো আপু, তুমি তো এখানেও থাকতে পারো। কোন অধিকারে আমি এ বাসায় থাকবো বল? তোমার আবার অধিকার লাগে নাকি? কেন থাকবো আমি এ বাসায়? কাল চলে যাব কলেজ থেকে বাসায়। ও আচ্ছা, জিও। আমিও কলেজ যাব কালকে। সেই জন্যই তো যাব, তোকে যেন কোনো মেয়ের পাশে না দেখি। আমার এমনিতেই মেয়েদের ভালো লাগে না, তুমি জানো। হ্যাঁ জানি, তবুও কিছু মেয়ে তোর কাছে আসতে চায়। তাহলে আমার কি করার আছে বলো? সাথে সাথে রেগে আমার কলার ধরলো আপু। কি করার আছে মানে? আমার সাথে ইয়ার্কি করস? তোর সাথে মেয়েরা কথা বলতে আসলে থাপ্পড় মেরে দাঁত ফালাই দিবি। আপুর রাগ দেখে অবস্থা কাহিল আমার। আচ্ছা আপু। ঠিক আছে। আপু রুম থেকে বের হওয়ার জন্য অগ্রসর হলো, বাট কিছু দূর গিয়ে থেমে গেল। শোন, আমার রাগ উঠাবি না, তাহলে আমাকে এত ভয় পেতে হবে না। আমি তোমাকে রাগাই কোথায়? তুমি তো আচমকাই রেগে যাও। আপু আবার আমার দিকে রাগে চোখে তাকালো। তবে আসলে রাগলে তোমাকে না অনেক সুন্দর লাগে। এইবার আপুর রাগী মুখটা লজ্জায় পরিণত হলো। এদিকে আয় তো একটু। না, তুমি মারবা? মারবো না, এদিকে আয়। আমি একরাশ ভয় নিয়ে আপুর সামনে দাঁড়ালাম। হঠাৎ করে আমার গালে একটা কিস করে দৌড়ে রুম থেকে চলে গেল আপু। আমি ওই অবস্থায় বিছানায় শুয়ে পড়লাম। ভাবতে লাগলাম, আপু কি সত্যি আমাকে ভালোবাসে? কিন্তু আমি তো তাকে আপু মনে করি। কেন আপু শুধু আমার মনের দাগ কাটে? আপুর কথা ভাবলেই কেন আমার মনের অজানা শিহর জাগে, যেটা অনুভব করতে ভালো লাগে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা আপুকে নিয়ে বের হলাম কলেজের উদ্দেশ্যে। ওই রিক্সা ডাক। আপু ডাকতেছি। একটা রিক্সা ডাক দিলাম। রিক্সা এসে আমাদের সামনে থামলো। আপু রিক্সা উঠে গেল, আমি উঠলাম। রিক্সা চলতে শুরু করলো। আজ আপুকে খুব সুন্দর লাগতেছে, যার জন্য বারবার আর চোখে দেখছি আপুকে। আপু সেটা বুঝতে পেরে মুচকি হাসছে। ওই, আমাকে এতই দেখার শখ, আমার ভালোবাসা বোঝো না? হ্যাঁ, বলেই আমার হাত ধরলো। আপুর আচমকা হাত ধরায় এবং কথাটা বলায় আমি খুব লজ্জায় পড়ে গেলাম। না মানে সত্যি বলতে আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। যাক, এতদিনে আমার দিকে একটু তাকালি ঠিক মতো। আচ্ছা আপু, হাতটা ছাড়ো। গাড়িতে বসে থাপ্পড় খেতে ইচ্ছে করে? না থাক, তোমার যা ইচ্ছে করো। এভাবে পৌঁছে গেলাম কলেজে। আমি রিক্সা থেকে নেমে ভাড়া দিলাম। আপুও নামলো রিক্সা থেকে। কাল যে বলেছিলাম মনে আছে তো? আমি মাথা নাড়ালাম। গুড বয়। শোন, কলেজ ছুটির পর আমাকে বাসায় পৌঁছে দিয়ে তারপর বাসায় যাবে। আচ্ছা, একটা কথা বলবো? বল। আমাকে তুই না বলে তুমি করে বলতে পারো না? হ্যাঁ, আমি আপুকে ভালোবেসে ফেলেছি, তার মায়ায় পড়ে গেছি। আমাকে অসুস্থ অবস্থায় প্রতিনিয়ত আমার পাশে ছিল, তখনই ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু আপু যে রাগী তাতে আমি ভয়ে ছিলাম।
কিন্তু পরে বুঝতে পারি আপুও আমাকে ভালোবাসে, তাই আজ বলেই দিলাম। কি বললি তুই? বলে আমাকে জড়িয়ে ধরলো, আমিও জড়িয়ে ধরলাম। তারপর আপু আমার কানের কাছে মুখ এনে বলল, আচ্ছা, তুমি করেই বলবো, কিন্তু তুমি আমাকে আপু ডাকতে পারবে না। তাহলে কি বলবো? কি বলবো মানে? আমার নাম ধরে ডাকবা। কিন্তু এতদিনের অভ্যাস পাল্টাবো কি করে? সমস্যা নেই, আমি আমার থাপ্পড় মারার অভ্যাস পাল্টাবো না। আরে না না, আমি আর আপু ডাকবো না। হয়েছে, এখন ছাড় শিফা, সবাই তাকিয়ে আছে। নীলিমা আপুর ডাকে আমাদের ঘোর কাটলো যে আমরা এতক্ষণ জড়িয়ে ধরেছিলাম। আমি আপুকে ছেড়ে দিলাম। শোনো, যাও বন্ধুদের কাছে, খবরদার সিগারেট খাবা না। আচ্ছা। তারপর আমি বন্ধুদের কাছে গেলাম। মামা কি খবর? শিখা আপু তোকে জড়িয়ে ধরলো কেন? আরে তোদের ভাবি লাগে তো। কি সিরিয়াস তুই? তাহলে শিপা আমাকে শুধু শুধু জড়িয়ে ধরছে? তাও ঠিক, বাট তোর পরিবার এটা মেনে নেবে তো? ওয়েট ওয়েট, এই বিষয়টা তো ভাবিনি। যা করার বুঝে শুনে করিস। আচ্ছা, আজ এই বিষয়ে আপুর সাথে কথা বলতে হবে। তবে ট্রিটের কথা ভুলো না আবার। তোদের আবার টিট কিসের? শালা প্রেম করস আর ট্রিট দিবি না? আরে বিয়েতে একসাথে খেয়ে নিস। আমরা আজকেই খাবো, বিকেলে না আসলে তোর খবর আছে। আচ্ছা, তা দেখা যাবে। তারপর আমরা একসাথে ক্লাসে গেলাম, সবগুলো ক্লাস শেষ করলাম। তারপর বের হয়ে বন্ধুদের বিদায় দিয়ে আপুর জন্য দাঁড়িয়ে রইলাম। এর মধ্যেই আপু চলে আসলো। চলো যাই আমরা। চলো। তারপর একটা রিক্সা নিয়ে খালামনির বাসার দিকে রওনা দিলাম। কি হলো, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? ভাবতেছি তোমার আর আমার সম্পর্ক বাসা থেকে মেনে নিবে কিনা। তুমি সত্যি একটা পাগল। তুমি কি জানো তোমার আর আমার বিয়ে আগে থেকেই ঠিক করা? কি সত্যি? সো তুমি কোনো চিন্তা করবা না। ওকে আপু। কি বললি তুই? সরি, আমার ভুল হয়ে গেছে। না, এর শাস্তি তোকে পেতেই হবে। এইবার মতো ছেড়ে দাও। আচ্ছা, তুই যদি আমাকে এটা কিস করিস তাহলে কিছু বলবো না। না, আমি পারবো না। ওকে, তাহলে আমিও তোর সাথে কথা বলবো না। এই না না, তুমি চোখ বন্ধ করো, আমি দিচ্ছি। আচ্ছা। আমি আপুর গালে একটা পাপ্পি দিলাম। হদারাম কিস এইভাবে করে? বলেই আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। এভাবে চলে গেল 3টি বছর। শিপার পড়ালেখা শেষ, আমি অনার্স চতুর্থ বর্ষে উঠলাম। আপু এখন আমাদের বাসায় থাকে। আবার হঠাৎ করে কলেজে চলে যাই দেখতে আমি কি করি। তো যাই হোক, একদিন শিফা আমার কাছে আসলো। আমি শিফার জন্য অপেক্ষা করতেছিলাম নদীর পাড়ে। ইমন, তোমার তো সামনে পরীক্ষা, তোমার এখন ভালো করে পড়া উচিত। হ্যাঁ, আমি পড়ালেখা করি তো। হ্যাঁ করো, তবে আরও ভালোভাবে পড়তে হবে। আমাদের সামনে ভালোভাবে চলার জন্য, আমাদের ক্যারিয়ার গঠনের জন্য ভালো রেজাল্ট করতে হবে। অবশ্যই, আমি আরো ভালোভাবে পড়াশোনা করব। শোনো, আমিও তোমাকে আমাদের সুন্দর একটা ক্যারিয়ার গঠনে সাহায্য করতে চাই। তুমি সুন্দরভাবে সংসার করবে তাহলেই হবে। দেখো, আমিও চাকরি করতে চাই। মানে আমার বাবার কি কোনো কিছুতে কমতে আছে যে তোমার চাকরি করতে হবে? আমি পড়ালেখা শেষ, বাবার বিজনেস স্টার্ট করব। দেখো, তুমি রেগে যাচ্ছ কেন? আমি ওইভাবে বলি নাই। আমার ছোট্ট থেকে ইচ্ছে ছিল আমি পুলিশের চাকরি করব, তাই বলছিলাম। না না, দরকার নেই তোমার চাকরি করার। লিমন প্লিজ, তোমার যতদিন পড়ালেখা শেষ না হবে ততদিন আমি চাকরি করব। পড়াশোনা শেষ হলে চাকরি ছেড়ে দিব। এটা কিন্তু ঠিক না, তুমি কিন্তু আমার কথায় অবাধ্য হচ্ছ। প্লিজ প্লিজ লিমন, তুমি কি আমার এই ইচ্ছে পূরণ করতে দিবে না? আমি কিছুক্ষণ ভাবলাম, ওর যখন এত ইচ্ছা করুক, 1 বছর চাকরি, ওর ইচ্ছাটা পূরণ হোক। আচ্ছা তুমি করো চাকরি, তবে আমার পরীক্ষা শেষ হলে চাকরি ছেড়ে দিতে হবে। আচ্ছা, এই তো আমার সোনা। বলে জড়িয়ে ধরলো। পরের দিন শিফা আমার কাছে আসলো। শোনো, আমাকে 3 মাসের জন্য ট্রেনিংয়ে যেতে হবে, তুমি কষ্ট পাবে না? এই 3 মাসের মাঠে একটুও যোগাযোগ করতে পারবো। এই কথা শুনে আমার অবস্থা খারাপ। এই 3 মাস কিভাবে শিফাকে ছাড়া থাকবো? তোমার যেতে হবে না প্লিজ, আমি থাকতে পারবো না। প্লিজ লিমন, দেখো মাত্র 3 মাস তো, তারপর আবার আমরা আগের মতো দেখা করতে পারবো। তবুও লিমন, এই 3 মাস কোনো টেনশন করবা না আমার জন্য। আর মেয়েদের থেকে অবশ্যই দূরে থাকবা, পড়ালেখা করবা, শুধু একটু আড্ডা দিও, মন ভালো থাকবে। তুমি কাঁদছো কেন? আমারও তো যেতে ইচ্ছে করছে না লিমন, কিন্তু এটা বাবারও ইচ্ছে। আচ্ছা কেঁদো না, ভালোভাবে ট্রেনিং শেষ করে ফিরে এসো। হুম। পরের দিন শিফা চলে গেল ট্রেনিংয়ে। এদিকে আমি সারাদিন অস্থিরতায় থাকি, কবে 3 মাস শেষ হবে।
তাই সারাদিন পড়ালেখা আর আড্ডা দিয়ে ব্যস্ত থাকি। কিন্তু রাত অবশ্যই শিভার কথা মনে পড়ে। বুকে একাকিত্ব ব্যথা নিয়ে ঘুমিয়ে থাকি। অনেক কষ্টেই কেটে গেল 3 মাস। এই 3 মাস শিবা মাত্র 4 বার ফোন করেছিল। আজ শিবা ফিরে আসবে, তাই ওর জন্য অপেক্ষা করতেছি ওদের বাসায়। শিবা বাসায় ফিরে আসলো। আমি ওকে উপর থেকে দেখেই ওর রুমে বসে আছি। অন্যদিকে শিফা আমাকে ওর বাসায় দেখতে পায় না, তাই খুব অভিমান জমা করে। সিফা, তোর কি মন খারাপ? না ভাবি, একটু খারাপ লাগছে। ও আচ্ছা, তাহলে রুমে গিয়ে বিশ্রাম নে। আচ্ছা ভাবি, তোমাদের দেবর কোথায়? জানি না, হয়তো বাইরে কোথাও আছে। ও, আজকে ওকে পেলে ওর খবর আছে। কিছু বললি? না কিছু না, আমি রুমে যাচ্ছি। ওই কোথায় যাচ্ছিস? আমি রুমে যাচ্ছি। ও আচ্ছা, ফ্রেশ হয়ে বিশ্রাম নে, একটু পরে খেতে আসবি। আজ সবাই একসাথে লাঞ্চ করব। তারপর শিফা মন খারাপ করে রুমে ঢুকতে যাবে, তখনই শিফাকে টান দিয়ে আমার বুকের মাঝে নিয়ে নিলাম। এটা আচমকা শিফা অনেকটা ভয় পেয়ে যায়। তাই শিফা যে চিৎকার করতে যাবে আর আমাকে দেখতে পেল, আমাকে দেখে থামিয়ে দিল চিৎকার। আমরা দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছি। তুই এখানে কি করছিস? এই তো বোনকে দেখতে আসলাম। আমি তো এখন বোনই হব, আল্লাহ জানে। 3 মাস ছিলাম না বলে কোন কলরাগিনী তার মায়া জালে জড়িয়েছে। আপু, শিফা এবার তো রেগে বোম। কুত্তা, তুই অন্য কাউকে ভালোবাসিস, আমাকে জড়িয়ে ধরলি কেন? হ্যাঁ, তাও ঠিক, আমার ভুল হয়ে গেছে আপু। আজকে তোর খবর আছে। কোন মেয়ে তোর সাথে লাইন মারার সাহস পেয়েছে বল, তাকে আগে দেখছি আমি। আর মজা করলাম না, জড়িয়ে ধরলাম আমার বুকে, কিন্তু ছোটাছুটি করছে। আবার জড়িয়ে ধরেছিস কেন? যা, বেকার লেগিনের কাছে যা। ভালোবাসি তো। কাকে? তোমাকে। তুমি জানো এতদিন আমার কি কষ্ট হয়েছে তোমাকে ছাড়া? আমারও কি কম কষ্ট হয়েছে নাকি? কিছুক্ষণ দুজনকে জড়িয়ে ধরে বসে রইলাম। আচ্ছা, আমি এখন নিচে যাই। এতক্ষণ তোমার রুমে থাকলে কেউ কিছু মনে করবে। আর তুমি থাকো তো, কেউ কিচ্ছু মনে করলে করো। তোমার মুখটা শুকনো লাগছে, যাও ফ্রেশ হয়ে আসো, খাবে। তোমারও তো অবস্থা খারাপ, নিশ্চয়ই শরীরের যত্ন নাওনি। আচ্ছা যাই হোক, যাও ফ্রেশ হয়ে নিচে আসো, আমি নিচে আছি। ওকে যাও, আমি আসছি। তারপর আমি নিচে গিয়ে ভাইপোকে নিয়ে মজা করতে লাগলাম। আর এই ভাইপোটাও আমার সাথে দুষ্টামি করতে ভালোবাসে। যাই হোক, সিপাই একটু পর চলে আসলো। আমার বাবাই কি করে? তুমি পচা, তুমি এতদিন কোথায় ছিলে? আরে বাবা, আমি কাজ করতে গেছিলাম। তুমি কাজ করো, শুধু আমায় একটুও ভালোবাসো না। আরে বোকা, এই তো এসে পড়েছি, আর যাব না। সত্যি? হুম। আচ্ছা, আমরা এখন অনেক মজা করতে পারবো। হয়েছে অনেক, চলো সবাই খেতে যাব। তারপর সবাই খেতে গেলাম। খাওয়ার মাঝখানে শিভা বলল, বাবা, আমাকে কালকে জয়েন করতে হবে কাজে। মা, কয়েকদিন ঘোরাঘুরি করে কাজ শুরু করতে। না বাবা, আমার কাছে আমার ক্যারিয়ার সব কিছুর আগে। কিন্তু মা, তুই এত ক্যারিয়ার নিয়ে ভাবছিস কেন? মা, আমি চাই আমার ভবিষ্যৎ প্রজন্ম সুখে শান্তিতে কাটাতে পারুক। সেটা নিয়ে তোকে এত ভাবতে হবে না। খালামণি, আমি চাই নিজেই সব কিছু করতে। মা দেখিস, তুই কিন্তু বেশি করতেছিস, যার জন্য পরে না আবার পৌঁছাতে হবে। আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। মা বাদ দাও এসব। শিবার কথাগুলো শুনে খারাপ লাগলো, তাই চুপচাপ খাবার খেয়ে নিলাম। পরের দিন থেকে শিবা চাকরিতে জয়েন করলো। আমিও পড়াশোনা করতে লাগলাম। এখন শিফার আমাকে সময় দেওয়ার মতো সময় পায় না। আমি ফোন দিলেও ফোন রিসিভ করে ব্যস্ত আছি বলে কেটে দেয়। আমার ওর জন্য খুব মন খারাপ করে, তবুও নিজেকে সান্ত্বনা দিই। এটা ভেবে যে সারাদিন বিজি থাকে, অনেক কষ্ট করে, হয়তো ক্লান্ত থাকে, আমাকে সময় দিতে পারে না। এভাবে চলে গেল 9 মাস। আমি শেষ পরীক্ষা দিয়ে হল থেকে বের হলাম। তারপর একটা সিগারেট ধরালাম। এখন এটা নিত্যদিনের সঙ্গী। শিফার আগের মতো খোঁজ নেয় না। চাকরিতে জয়েনের পর থেকে আজ পর্যন্ত ভালোভাবে কথা হয়নি। তবে প্রতিদিন কলেজে এসে আমাকে দেখে গেছে, কথা বলার সময় পাইনি। আমি তার এই অবহেলাতেই মানিয়ে নিয়েছি। এখন ওকে আর মনে পড়লে কষ্ট লাগে না। আজ ওর চাকরির জন্য আমার ভালোবাসাকে কষ্ট দিল, তাই ওকে নিয়ে আর ভাবে না। লিমন, তোর কি কোনো বিষয় নিয়ে মনে কষ্ট আছে? সারাক্ষণ দেখে মন খারাপ। হঠাৎ বন্ধুর ডাকে কল্পনা কাটলো। ভাই তেমন কিছু না, এমনি ভালো লাগে না। বাদ দে, চল আজকে আমি ট্রিট দিব। দে ভাই, পরীক্ষার টেনশনে অনেক দিন ঠিকমতো খাওয়া হয়নি। না থাক, অন্য একদিন যাব। ওই চুপ থাক, আজকে সারাদিন ঘুরবো আর খাওয়া দাওয়া করবো, তুইও সাথে থাকবি।
হুম, লিমন, আজকে আমরা অনেক আনন্দ করব। খাওয়ার বিল আমার আর ঘুরতে যাওয়ার খরচ তোদের। ওকে। লিমন, কথা বলছিস না কেন? তুই না ঘুরলে আমার ঘুরতে যাব না। আরে না, আজকে ঘুরবো আমরা, চল। শুধু শুধু আমার জন্য ওদের আনন্দটা নষ্ট করতে চায় না। যাই হোক, আমরা প্রথমে রেস্টুরেন্টে গেলাম। একটা টেবিলে গিয়ে বসে খাবার অর্ডার করলাম। লিমন, দেখ তো পিছনের টেবিলে সিফা আপু কিনা। আমি পিছন ফিরে দেখি সত্যি শিফা, তাও আবার একটা ছেলের সাথে। এটা দেখার সাথে সাথে আমার বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব করলাম। শিফা আমার দিকে তাকালো। সে অবাক হয়ে তো আমাকে সে আশা করেনি। আমি নিজেকে সামনে ফিরে অস্বাভাবিক হতে চেষ্টা করলাম। শিফা আপু। তার সাথে ছেলেটাকে? ও, বুঝেছি, ওই জন্যই তোর মন খারাপ থাকে সারাদিন। আরে না, তেমন কিছু না। আমরা বুঝি ভাই। চল, আমরা এই রেস্টুরেন্টে থাকবো না, অন্য একটাতে যাই। আচ্ছা চল। আরে এইখানে থাকি, সমস্যা কি? ভাই আমরা বুঝি, ও বুঝ নয়। চল এখান থেকে। তারপর আমরা উঠে দাঁড়িয়ে হাঁটা ধরলাম। লিমন, এদিকে আসো তো। আমি তার কাছে গিয়ে, হ্যাঁ আপু বলো। শিপা আমার মুখ থেকে আপু ডাক শুনে আমার দিকে বড় বড় চোখ করে তাকালো। কোথায় যাচ্ছ তোমরা? একটু বাইরে কাজ আছে, তাই যেতে হবে আমাদের। আচ্ছা, ওর সাথে পরিচয় হয়ে যাও। হাই, আমি লিমন, শিপা আপুর খালাতো ভাই বলে এই ছেলেটার দিকে হাত বাড়িয়ে দিলাম। হ্যালো, আমি তৌহিদ, তোমাদের এখানকার থানার এসআই। ও আচ্ছা ভাইয়া, আপনারা সময় কাটান, আমার একটু যেতে হবে। তখনই শিপা উঠে আমার গালে একটা ঠাস করে বসিয়ে দিল। আমি গালে হাত দিয়ে ওর দিকে তাকালাম। ওর সাথে আজকেই পরিচয় আমার, তাই কফি খাওয়ার কথা বলেছে, না করতে পারিনি, সেজন্য এখানে আসা আমাদের। আরে আরে, ওকে মারলেন কেন? আপনি ওকে চিনেন না, ও হচ্ছে আমার ফিয়ান্সে লিমন। ও তাই বলেন? আপনাকে আর আমাকে একসাথে দেখে মাইন্ড করেছে মনে হয়। আচ্ছা আপু, তোমার কাজ শেষ, এখন আমি গেলাম বলেই চলে আসলাম ওইখান থেকে। তারপর অর্ডার করার খাবারগুলোর বিল দিয়ে না খেয়ে চলে গেলাম রেস্টুরেন্টের বাইরে। তারপর ওরা আমার মন ভালো করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে লাগলো আমাকে নিয়ে। অন্যদিকে, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম সিফা। স্যার, আমার 7 দিনের ছুটি লাগবে। কেন, কোথাও যাবে নাকি? না স্যার, আমার বিয়ের জন্য। ও আচ্ছা, ঠিক আছে, কংগ্রাচুলেশন। ধন্যবাদ স্যার। আচ্ছা তৌহিদ, আমাকে বাসায় যেতে হবে, কাজ আছে। ওকে, চলুন পৌঁছে দেই। না থাক, আমি যেতে পারবো, আপনি চলে যান। তারপর শিফা সেখান থেকে গাড়ি নিয়ে ডাইরেক্ট লিমনদের বাসায় গেল। খালামণি, খালামণি। এ কি শিফা, কতদিন পরে আসলি? এখন থেকে তোমাদের বাসায় থাকতে চাই। তো থাক, সমস্যা কি? খালামণি, লিমনের তো পরীক্ষা শেষ, এবার আমাকে তোমার মেয়ে করেই নিয়ে আসো। ও, তাহলে এই ব্যাপার। খালামণি, আমি অফিস থেকে ছুটি নিয়েছি কম দিনের, এর মধ্যে বিয়েটা সেরে ফেলো। আচ্ছা, আমি তোর আব্বু আম্মুকে ডাকতেছি। আচ্ছা, আমি এখন রুমে গেলাম, একটু বিশ্রাম নিব। আচ্ছা মা। এদিকে আড্ডা আর ঘোরাঘুরি করে রাতে বাসায় ফিরলাম। ভাবে এ কি, বাসায় এত মেহমান কেন? কাল তো ওরা সিফার বিয়ে। কি বলেন ভাবি, এত তাড়াতাড়ি? কেন, কোনো সমস্যা নাকি? ব্যাপক সমস্যা। আর কিছুদিন পর বিয়েটা করি, পিছিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। তোমার বিয়ে কালকেই হবে, এটা আমার শেষ কথা। বাবার কথায় আমি আর কোনো কথা না বলে রুমে গেলাম, কারণ আমাদের পরিবারের সবাই বাবাকে ভয় পায়। রুমে বসে ভাবতেছি, শিপা কি বিয়ের পর চাকরি করবে? ও তো বলেছিল বিয়ের পর চাকরি ছেড়ে দিবে। ও তো আমাকে ভালোবাসে, তার প্রমাণ আজকে পেলাম রেস্টুরেন্টে। তাই তো মনে হয় রেগে বাসায় এসে বিয়ের কথা বলছে। যাই হোক, ওকে তো আমিও ভালোবাসি। বিয়েটা আগে হোক, তারপর ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। যাই হোক, পরের দিন আমাদের বিয়েটা সম্পন্ন হলো। এর মধ্যে শিপার সাথে আমার দেখা হয়নি। যাই হোক, রাতে বন্ধুরা বাসর ঘরে পাঠালো। বাসর ঘরে আমি রুমে ঢুকতেই দেখি বউ আমার পুলিশের পোশাক পরে বসে আছে। আমাকে রুমে ঢুকতে দেখে আমার কাছে এসে সালাম করলো। তুমি হয়তো আজকে আমার গায়ে পুলিশের পোশাক দেখে অবাক হচ্ছ, তাই না? আমি হ্যাঁসূচক মাথা নাড়ালাম। আসলে আজকে আমার জরুরি থানায় যেতে হবে। আমাদের এখানে একজন খুন হয়েছে, আমাকে ওই বিষয়ে তদন্ত করতে হবে। তুমি তো এখন ছুটিতে আছো। ছুটিতে আছি তো কি হয়েছে? আমাদের এখানে খুন হয়েছে, আমার একটা দায়িত্ব আছে না? তোমাকে আমি এমনিতে চাকরি করতে মানা করছি, তারপরেও। আরে, এখন কথা বলার সময় নাই, আমার কাছে আমার দায়িত্ব সবার উপরে। বলেই চলে গেল। আমি ধপ করে বিছানায় বসে পড়লাম। ওর কাছে আমার উপরেও ডিউটি। এটাই করে ভালোবাসা? মেয়েদের মন তো বলা যায় না। ওকে চাকরি করতে মানা করছিলাম, ও বলেছে বিয়ের পর ছেড়ে দিব। কিন্তু
এখন সে বাসর রাতেও তার ডিউটির জন্য বের হয়েছে। ফ্ল্যাশব্যাক শেষ। আমি ধপ করে বিছানায় বসে পড়লাম। ভেবেছিলাম আমাদের বিয়ে হওয়ার পর শিবা ঠিক হয়ে যাবে, কিন্তু সে হয়নি। তার কাছে আমাকে নিয়ে চিন্তা নেই। তার কাছে তার ক্যারিয়ার সবার আগে। ক্যারিয়ার গড়ার জন্য যে মেয়ে প্রিয় মানুষকে সময় দেয় না, যার কাছে ভালোবাসার থেকে ক্যারিয়ার আগে, তার কাছে অন্তত সুখে থাকা যাবে না। কিন্তু ওকে ছাড়া আমি বাঁচবো কিভাবে? না লিমন, তোকে শক্ত হতে হবে। শিবার জন্য কোনো একটা ব্যবস্থা নিতে হবে। তখনই দরজায় কেউ নক দিল। আমি গিয়ে দরজাটা খুললাম। দেখি বড় ভাবি ও মেজ ভাবি দাঁড়িয়ে আছে। লিমন, আমরা বুঝতে পারছি তোর অবস্থা কেমন এখন। থাক ভাবি, এখন আমিও এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। দেখ লিমন, শিবা একটাই নেশায় আছে বলতে গেলে। ওর নেশাটা ক্যারিয়ার, এটা তুই কাটা, তাহলেই তোদের সাংসারিক জীবনটা ভালো হবে। আমার মাথা এখন কাজ করতেছে না, এখন যান আপনারা, বলে দরজা লাগিয়ে দিলাম। বিছানার উপর গিয়ে বসলাম। মাথাটা চিমচিম করছে, কিছু ভালো লাগতেছে না। তাই আস্তে আস্তে চোখ বুঝলাম। কখন ঘুমিয়ে গেছি মনেই নেই। সকালবেলা দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভাঙলো। ঘুম ঘুম চোখে দরজা খুললাম। কিরে, কয়টা বাজে? খেয়াল আছে এখনো ঘুমাচ্ছিস? রাতে মাথা ব্যথা করছিল তো, তাই ঘুমাচ্ছিলাম একটু। ও শিফা আসছিল ও রাতে, তার দরজা খুলিসনি? আমি ঘুমাচ্ছিলাম, টের পাইনি। ওকে, ফ্রেশ হয়ে নিচে আয়, খাবার টেবিলে সবাই অপেক্ষা করছে। আচ্ছা আমি আসতেছি। তারপর আমি ফ্রেশ হয়ে নিচে খাবার টেবিলে গেলাম। দেখি শিফা বসে আছে। শিফার সোজাসুজি অপর পাশে একটা চেয়ার খালি। আমি সেখানে গিয়ে বসলাম। আমি শিফার দিকে একবার তাকিয়ে আর তাকাইনি। ভাবি খাবার বেড়ে দিল, আমি খেতে বসলাম। লিমন, কালকে রাতে যা হয়েছে ভুলে যাও। শিফা তার জন্য অনেক দুঃখিত। ও একজন পুলিশের দায়িত্ব পালন করেছে। হ্যাঁ, এ নিয়ে যেন আর কোনো কথা না হয়। বাবা, আমাদের কোম্পানির সবচেয়ে দূরের শাখা কোনটা? এটা তো কুমিল্লাতে। কেন? বাবা, আমি ওটার দায়িত্ব নিতে চাই, আর আজকে আমি কুমিল্লা চলে যাব। কিন্তু বাবাকে থামিয়ে দিলাম। বাবা, আপনি যা বলছেন আমি কখনো তা করিনি, বা সে সাহস আমার হয়নি। কিন্তু আমারও একটা ক্যারিয়ার আছে। আমি চাই আমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। শিফা এবার আমার দিকে তাকালো ছলো ছলো চোখে। আমিও দেখে না দেখার ভান করে রইলাম। লিমন, একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? দেখো মা, এই বিষয়ে তোমার যদি আর কোনো কথা বলো তাহলে কুমিল্লা গেলে আর কখনো ফিরবো না। মা এবার নিশ্চুপ হয়ে গেল। আচ্ছা, তোরা যা ভালো হয় তাই কর, আমি কিছু বলবো না। মা চিন্তা করো না, আমি তোমাদের সাথে এসে দেখা করে যাব। সবার মাঝে পিনপিন নীরবতা কাজ করছে, কেউ কোনো কথা বলছে না। সবাই খাবার শেষ করলো। আমি একটু সোফায় বসলাম। সবাই এসে বসলো। বাবা, তুই কি আমাদের ছেড়ে থাকতে পারবি? ক্যারিয়ারের জন্য সব করতে হয় মা। আচ্ছা, তোর তো নতুন বিয়ে হয়েছে, আর কয়েকদিন পরে যা। মা, ক্যারিয়ার গঠন করিনি আগে, তারপর অনেক সময় কাটাতে পারবো। শিব আবার দৌড়ে ও রুমে চলে গেল। বাবা, আপনি কুমিল্লায় সব ঠিকঠাক করেন? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আমি কুমিল্লায় যাওয়ার টিকিট কেটে আসছি। আরে, গাড়ি নিয়ে যাবি, বাসে যাওয়ার কি দরকার? না ভাবি, আমার বাসে জার্নি করতে ভালো লাগে। আর কোনো কথা বলো না কেউ। আমি বাইরে এসে বন্ধুদেরকে নিয়ে টিকিট কাটলাম। ওরাও যেতে চাইছিল। বলেছি তোরাও এনজয় কর কয়েকদিন, তারপর আসিস। আমি টিকিট কেটে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে রুমে প্রবেশ করলাম। দেখি শিফা বসে আছে। আমিও দেখেও না দেখার ভান করে আমার কাপড় গোছাতে লাগলাম। হঠাৎ বুঝতে পারলাম কেউ আমার পিছনে এসে দাঁড়িয়েছে। বলছি, না গেলে হয় না? আমাকে কাজ করতে হবে অনেক, না হলে ক্যারিয়ার ভালো হবে না। তুমি তো এটাই চাইছিলে। কিন্তু আমরা আলাদা হতে চাইনি। ক্যারিয়ারের জন্য আলাদা হলে দোষ কি? তুমিও তো বলছো সবার আগে ক্যারিয়ার। শিফা চুপ হয়ে গেল। আমি আমার ব্যাগ গুছিয়ে রেডি করলাম। বিকালে বাস, তাই হাতে এখনো অনেক সময়। ছাদে চলে গেলাম। একটা সিগারেট ধরিয়ে টানতে লাগলাম। অর্ধেক শেষ হতেই, এখন এটা প্রতিদিনই খাও নাকি? অনেকটা তেমনই বলতে পারো। শিফা এসে আমার কাছ থেকে সিগারেটটা নিয়ে ফেলে দিল। এটা কেন করলা? চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। তোর কোথাও যাওয়া হচ্ছে না, বলে দিলাম আমি। আমি অনেক জোরে হেসে দিলাম। আমি আর তোমার কোনো কথা শুনবো না। এখন আমি আমার মতো চলবো, তুমিও তোমার মতো চলছো। আমি কি কিছু বলেছি? এ কি, আজ বাড়িতে কেন? যাও, থানায় যাও, অনেক কাজ আছে। প্লিজ যাস না, আমি তোকে ছেড়ে থাকবো কি করে? কাজে জয়েন করো, আর একাকিত্ব লাগবে না, বলে নিচে চলে গেলাম। আর শিফার সাথে কথা বলিনি। শিফা কথা বলতে চেয়েছিল, এড়িয়ে গিয়েছি।
বিকালবেলা রেডি হয়ে বাসার সবাইকে বলে বের হলাম। শিফা দূরে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। আমি চলে গেলাম বাস স্ট্যান্ডে। বাসে গিয়ে বসলাম। কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দিল। চলে গেলাম কুমিল্লার উদ্দেশ্য। এদিকে খালামুনি বিকালে আমাদের বাসায় এসে শুনে আমি কুমিল্লায় চলে গিয়েছি। সে তার মেয়ের রুমে যায়, গিয়ে দেখে শিফা নীরবে কান্না করছে। এখন কান্না করে কি হবে? তুই তোর কাজের জন্য লিমনকে অনেক কষ্ট দিয়েছিস। মা, এখন কিছু বলে লাভ নেই। তুই তো ক্যারিয়ার নিয়ে বিজি, তোর ক্যারিয়ার কর। কিন্তু তখন আর লিমনকে পাবি না। লিমন তোর জন্য অনেক কষ্ট পেয়েছে। তুই কাজ করে লিমনের কোনো দিন একটু খবর নিস নাই নিবি কি করে? তুই তো লিমনকে ভালোই বাসিস নি। ভালোবাসলে কখনো তুই তোর ক্যারিয়ারের জন্য লিমনকে ভুলে যেতি না। মা আমার ভুল হয়েছে, তো তাই বলে আমাকে ছেড়ে চলে যাবে? না, ও তোমার কাছ থেকে কষ্ট পাবে আরও। যা করেছে ও ভালোই করেছে। মা, আমি কালকেই চাকরি ছেড়ে দিব। তোর লিমন কিনে দাও, ওকে ছাড়া আমি বাঁচবো না। কান্না করে কিছুই হবে না। লিমন অনেক কষ্ট পেয়েছে। ও তোমার উপর অভিমান করে দূরে সরে গিয়েছে। তোমাকে ওর অভিমান ভাঙাতেই হবে। আমি তাই করব। কালই চাকরি ছেড়ে দিয়ে লিমনের কাছে চলে যাব। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। দেখ কি হয়। আম্মু, তুমি খালামণিকে বলো আমার যাওয়ার ব্যবস্থা করো। এদিকে আমি পরের দিন কুমিল্লায় পৌঁছে গেলাম। সেখানে বাবা আগে সব ঠিক করে রেখেছে। গাড়ি থেকে নামতে একজন লোক আমার কাছে আসলো। আপনি লিমন স্যার? জি, আমি লিমন। কিন্তু আপনি কে? আমি আপনাদের বাড়ি দেখাশোনা করি। আপনার আব্বু আমাকে পাঠিয়েছে আপনাকে নিতে। ও আচ্ছা, চলুন। তারপর গাড়িতে উঠে চলে আসলাম আমাদের বাসায়। শহরটা আমাদের কাছে একদম নতুন। ভালোই হয়েছে, এখানে একটু শান্তিতে থাকতে পারবো। যাই হোক, ফ্রেশ হয়ে খাবার খেয়ে দিলাম। বিকালবেলা ঘুম থেকে উঠে ঘুরতে বের হলাম। একটা চায়ের দোকানে গিয়ে সিগারেট নিলাম। তারপর খুঁজতে খুঁজতে একটা নীরব পরিবেশ পেলাম। নদীর পাশে জায়গাটা খুবই পছন্দ হয়েছে। সেখানে বসে সিগারেট ধরে প্রকৃতি দেখতে লাগলাম। তখনই বাবা ফোন করলো। হ্যাঁ বাবা, বলুন। শোনো, তোমার 1 মাসের ভিতর কাজে জয়েন করতে হবে না। তুমি ওই এলাকাটা সুন্দরভাবে ঘুরে দেখো আগে। আচ্ছা বাবা। হ্যাঁ, তোমার আব্বু রাতে কল দিবে, এখন একটু বিজি। আচ্ছা বাবা। তারপর আমি আবার বসে বসে সিগারেট টানতে লাগলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তারপর ওইখান থেকে উঠে আস্তে আস্তে হাঁটতে বাসায় এসে রুমে গেলাম। স্যার, আপনি কয়টার সময় খাবার খাবেন? আঙ্কেল, ভিতরে আসুন। লোকটি ভিতরে আসলো। কাকা, আপনার সাথে তো পরিচিত হওয়া হলো না। আমি আব্দুর রহমান। আচ্ছা শুনুন কাকা, আমি আপনার ছেলের মতো, আমাকে স্যার বলতে হবে না। তাহলে কি বলবো? শোনেন, আমার নাম ধরে ডাকবেন। তুমি অনেক ভালো বাবা। আচ্ছা কাকা, আমি খাবার একটু পরে খাবো। আচ্ছা বাবা, তোমার যা লাগবে আমাকে বলবা, ঠিক আছে? আচ্ছা কাকা। তারপর কাকা চলে গেল। আমি শিবার কথা ভাবতে লাগলাম। ও কি এভাবেই ওর ক্যারিয়ার নিয়ে থাকবে? এসব চিন্তা করতে করতে চোখ থেকে কয়েক ফোঁটা পানি পড়ল। আমি চোখ মুছে একটা গল্পের বই নিয়ে বসলাম। কারণ আমার কষ্ট মুক্তির জন্য এটাও একটা নেশা বলতে পারেন। এভাবে কিছুক্ষণ পরে খাবার খেয়ে নিলাম। তারপর একটা ঘুমের ওষুধ খেয়ে দিলাম ঘুম। পরের দিনও এভাবে ঘুরে কাটালাম। তারপরের দিন ঘুম থেকে উঠতে দেরি হলো, কিন্তু আমি অনুভব করলাম কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। চোখ খুলে দেখে আমি অবাক হলাম, কারণ এটা শিফা। আমি উঠে বসলাম। এ কি, তুমি এইখানে কেন? কেন? আমি আমার স্বামীর কাছে আসবো না? তুমি এইখানে আসলে কেন? তোমার ডিউটি নেই? আমার আর কোনো ডিউটি নেই, শুধু একটাই ডিউটি, তোমার খেয়াল রাখা। তুমি মজা করছো নাকি? মজা কেন করব? আমি চাকরি ছেড়ে দিয়েছি। এটা আমাকে বিশ্বাস করতে বলছো যে চাকরির জন্য আমাকে ছেড়ে দিয়েছো? সেটাও তুমি এখন ছেড়ে দিয়েছো? এইভাবে বলছো কেন? আমি কাজে নিচেই পড়েছিলাম, তাই এমন হয়েছে। প্লিজ, আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি নিশ্চয়ই পাগল হয়ে গেছো। আমি আর সংসার করব না। আগে ক্যারিয়ার গড়ব, তারপর ভেবে দেখব। আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। প্লিজ, তুমিও আমার মতো ভুল করো না। আমার লাইফে আমি যেভাবে ইচ্ছা সেভাবে চলবো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। চুপ, কোনো কথা বলবি না। 2 দিন অনেক কষ্ট পেয়েছি আমি। বলেই আমার কলার ধরলো। আমি কলার ছাড়িয়ে ঠাস করে একটা থাপ্পড় দিলাম। আমার থাপ্পড়কে শিবা ছলছল নয়নে আমার দিকে তাকালো। ও বিশ্বাসই করতে পারছে না যে আমি ওকে থাপ্পড়ে দিয়েছি। নেক্সট টাইম আমার সামনে আসবেন না।
পারলে আজকে এইখান থেকে চলে যাও বলেই ফ্রেশ হতে গেলাম। এদিকে শিবা ভাবছে, তুমি এমন হয়ে গেছো কষ্ট পেয়ে? আজ আমি থাপ্পড় মারলে তুমি এত কষ্ট পেয়েছো? যেভাবে হোক তোমার রাগ ভাঙাতে হবে আমার। আমার তোমার ওই রূপ ভালো লাগছে না। কত সুন্দর ছিল আমাদের ভালোবাসা। আমি তোমাকে আবার আগের মতো করব, তাতে আমার যত কষ্ট হোক। আমি ফ্রেশ হয়ে বের হয়ে দেখি শিপা খাবার হাতে নিয়ে বিছানায় বসে আছে। তুমি এসে গেছো, আসো তোমায় খাইয়ে দিই। আমি কিছু না বলে রুম থেকে বের হয়ে গেলাম। তারপর নিচে এসে বাসার বাইরে বের হলাম। খাবার খেয়ে ঘোরাঘুরি করে দুপুরে খাবার খেয়ে বাসায় আসলাম। রুমে প্রবেশ করে দেখি খাবার এখনও সেইখানে, আর শিফা পাশের খাবার রেখে পাশে ঘুমিয়েছে। আমি ওর মুখের দিকে তাকালাম। চোখের নিচে কালো দাগ হয়েছে একটু। আমি দুটো কাশি দিলাম। শিফা চোখ খুলল। এ কি, তুমি এখানে শুয়ে আছো কেন? আমি এখানে থাকবো না তো কোথায় থাকবো? তুমি অন্য একটা রুমে যাও, আর আমি খাবার খেয়ে এসেছি, তুমি খাবার খেয়ে নাও। কিছু বাজার এনে দিও রান্না করার জন্য। কেন? রহমান কাকা আছে, আমার রান্না সে করতে পারবে। আর তুমি আজকে চলে যাও। রহমান কাকার আসবে না, সে বাড়িতে গেছে, বাবা আসতে বারণ করেছে। আর আমি তো যাব না। কেন যাবে না? কারণ আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। পাগল তুমি? তোমার পাগল। আমি ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ফোন টিপতে লাগলাম। শিপা খাবার খেয়ে রুমে আসলো। কি করছো? আমি কোনো কথা না বলে ফোন টিপতে লাগলাম। শিপা আমার পাশে শুয়ে পড়ল। এমন করছো কেন? কি করছি? আমাকে এমনভাবে ইগনোর কেন করছো? তোমাকে ইগনোর করব কেন? তুমি তো আমার চিন্তা ভাবনার ভিতরেই থাকো না। শিফা একদম চুপ হয়ে গেল। হয়তো কষ্ট পেয়েছে, তাতে আমার কি? আমি ফোন রেখে দিলাম, ঘুমালাম। ঘুম ভাঙলো বিকালবেলা। দেখি শিফা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি হাত ছড়িয়ে উঠে বসলাম। শিফারও ঘুম ভাঙলো। তুমি এভাবে আমাকে জড়িয়ে ধরছো কেন? আমি তোমাকে জড়িয়ে ধরবো তাতে কি হয়েছে? সকালের থাপ্পড়ের কথা মনে আছে? পরবর্তীতে আর এরকম করবা না। তুমি তোমার মতো চলবা, আমি আমার মতো। তা হবে না জানো। তুমি আমার ছোটবেলার ভালোবাসা, যার জন্য আমি আমার জীবনটাও দিতে রাজি। হ্যাঁ, আমি মধ্যে একটু ভুল করেছি, তবে তার জন্য ভালোই হয়েছে। তুমি 1 বছর ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছ, আর আমি চাকরি করেছি। আমি এত কথা শুনতে চেয়েছি তোমার কাছে? আমার আর তোমাকে ভালো লাগে না। ওকে, সমস্যা নেই, আমি তো তোমায় ভালোবাসি। কথা বলতেই বলতেই একটা সিগারেট ধরলাম। শিফা এটা দেখে রাগে ফুঁসছে। তুমি আবার সিগারেট খাচ্ছ? এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তোর ব্যাপার বললেই হলো, ফেলে দে সিগারেট বলছি। আমি এটা খাবো বলেই একটা টান দিলাম। সাথে সাথে কাশি শুরু হলো। একটু জোরেই টান মারছিলাম। শিবার সাথে সাথে আমার হাত থেকে সিগারেট নিয়ে ফেলে দিল। তুমি প্লিজ এটা খেও না, এটা তোমার শরীরে অনেক ক্ষতি করে। বলেই জড়িয়ে ধরলো। আমি শিবাকে ছাড়িয়ে নিলাম। তারপর বের হলাম বাসা থেকে, কারণ বাজার আনতে হবে, না হলে শিবা খাবে কি। বাজার নিয়ে বাসে আসলাম। শিবা আমার হাতে বাজার দেখে কোনো প্রশ্ন করলো না। বাজার নিয়ে রান্নাঘরে চলে গেল। তারপর ও রান্না করতে লাগলো, আর আমি রুমে বসে ফোন টিপতে লাগলাম। রাতে আমি বাইরে গিয়ে খেয়ে আসলাম। কোথায় গিয়েছিলে তুমি? খাবার খেয়ে এসেছি। আমি তো রান্না করেছি, বাইরে খেতে গেলে কেন? আমার তো তোমার রান্না খেতে ইচ্ছে করে না বলেই চলে আসলাম। শিবাও কিছুক্ষণ পর রুমে আসলো। এ কি, তুমি এই রুমে কেন? যাও, অন্য রুমে যাও। আমাকে কি মনে হয় আমি তোমার সাথে ঘুমাবো? না, আমি তোমার সাথেই ঘুমাবো। আমি ঘুমাবো না তোমার সাথে। তুমি যাবে নাকি আমি নিজেই এই রুম থেকে চলে যাব? প্লিজ যেও না, আমি দরকার হলে নিচে ঘুমাবো, তবু অন্য রুমে যেও না। আচ্ছা ঠিক আছে। তারপর শিফা নিচে বিছানা করে ঘুমালো। রাতে শিফার কান্নার শব্দ স্পষ্ট কানে এসেছে, কিন্তু কিছু করিনি আমি, কারণ ও যা করেছে তার কাছে কিছুই না। আমি এভাবে 1 বছর ঘুমাতে পারিনি ঠিক মতো। যাই হোক, এভাবে চলে গেল 1 মাস। সকালে ঘুম থেকে উঠে দেখি শিবা ঘুমাচ্ছে এখনো। চোখের নিচে কালো দাগটা গাঢ় হয়ে গেছে। আজকে শিবার শরীরের অবস্থা দেখে একটু মায়া হলো। শিবাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। এই 1 মাসে শিবাকে অনেক কষ্ট দিয়েছি এবং ইগনোরও করেছি, যাতে শিবার হাড়ে হাড়ে বুঝতে পারে কষ্ট কি। যাই হোক, আমি ফ্রেশ হতে গেলাম। এসে দেখি শিবা বিছানায় বসা। আমাকে দেখে জড়িয়ে ধরল শিফা। আজ কেন জানি ছাড়াতে ইচ্ছে করলো না। আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমাকে বিছানায় শুতে দিয়েছ। ছাড়ো আমাকে। আজ ছাড়বো না তোমায়। আমি জানি তুমি আমায় এখনো ভালোবাসো। না, তুমি মিথ্যা ভাবছো। শিবা এবার আমার পায়ে পড়ে গেল। আমি আর পারছি না নিতে, তোমার ভালোবাসা ছাড়া আমি বাঁচবো না। তুমি আজ আমাকে ভালোবাসবে, নয়তো নিজের হাতেই মেরে ফেলবে। ও
ওঠো তুমি, আমি কোনোটাই পারবো না। শিফা উঠে একটা চাকু হাতে নিল। তুমি পারবে না তো কি হয়েছে, আমি নিজেই আমার জীবন দিতে পারি। বলেই চাকু নিয়ে পেটে ঢুকাতে চাইল। তার আগে আমি গিয়ে ধরলাম। ছাড়ো আমাকে, আমি আর বাঁচতে চাই না। বলেই জোরাজোরি করতে লাগলো। আমার শিফাকে ছাড়ানো অবস্থায় হঠাৎ শিফা অজ্ঞান হয়ে গেল। আমি শিফাকে তাড়াতাড়ি কোলে নিয়ে নিচে নামলাম। একটা গাড়ি নিয়ে হাসপাতালে চলে গেলাম। আমি ডাক্তার ডাক্তার বলে চিৎকার করতে লাগলাম। হাসপাতালের ভিতর গেলাম। ডাক্তার বের হয়ে তাড়াতাড়ি ওকে একটা কেবিনে নিয়ে গেলাম। আজ সত্যি অনেক খারাপ লাগছে শিফার জন্য। যতই হোক, শিফা আমার প্রথম ভালোবাসা। ওকে ছাড়া আমার বাঁচাও ইম্পসিবল। আমি যতই ওকে কষ্ট দিই না কেন, ও আমার ভালোবাসা পাওয়ার জন্য অনেক কষ্ট পেয়েছে আমার জন্য। এসব ভাবছিলাম, তখনই ডাক্তার বের হলো। ডাক্তার, ওর কি অবস্থা? আপনি রোগীর কি হন? আমি ওর হাজবেন্ড। আপনি কি রোগীর খেয়াল রাখেন না? রোগী অনেক টেনশন করে। রোগী ঠিকমতো খাওয়া দাওয়া করে না, ওর ঠিকমতো খেয়াল রাখতে হবে। আচ্ছা ডাক্তার, আমি কি ওর সাথে দেখা করতে পারবো? এখন রোগীকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে, কয়েক ঘন্টা পর ঘুম ভাঙার পর দেখা করতে পারবেন। বলেই চলে গেলেন ডাক্তার। আমি বেঞ্চে বসলাম। না, শিপাকে আর কষ্ট দেওয়া যাবে না। আমাদের সম্পর্ক আবার আগের মতো করতে হবে, কারণ ও ওর ভুল বুঝতে পেরেছে। এসব ভাবতে ভাবতে বসে রইলাম। কয়েক ঘন্টা পর একজন নার্স আমার সামনে আসলো। আপনি কি লিমন? জি, আমি লিমন। আপনাকে রোগী ডাকছে। আমি তাড়াতাড়ি উঠে শিফা যেখানে সেখানে চলে গেলাম। গিয়ে দেখি হাতে স্যালাইন লাগানো। মুখটা দেখে খুব মায়া হলো। তুমি ভিতরে ছিলে না কেন? ডাক্তার আসতে দেয়নি। আমাকে প্লিজ ক্ষমা করো। আমি থামিয়ে দিলাম শিপাকে। তারপর গিয়ে ওর পাশে বসে ওর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। আর কোনো কথা বলবা না, খাওয়া দাওয়া করো না কেন ঠিক মতো? তোমার কথা ভেবে খাওয়ার ইচ্ছে থাকে না, মরে গেলেই ভালো। আমি আবারও থামিয়ে দিলাম। এসব কি বলতেছো? তোমার কিছু হলে আমি বাঁচবো কি করে? তুমি কি আমার সত্যি ক্ষমা করে দিয়েছ নাকি এটা স্বপ্ন? তোমাকে আর কোনো কষ্ট পেতে দিব না। আচ্ছা, আমার এখানে ভালো লাগছে না, তুমি আমাকে বাসায় নিয়ে চলো। তারপর ডাক্তারকে বলে বিকালে শিফাকে নিয়ে বাসায় আসলাম। বিছানায় দুজনে বসলাম। চল বাসায় চলে যাই, তোমার পরিবার তুমি না থাকি অনেক কষ্ট পাচ্ছে। যাব, তুমি সুস্থ হও। আমারও এখানে ভালো লাগছে না। এখান থেকে বাসর করে তারপর যাব। তুমি আগে সুস্থ হও, তারপর সব হবে। আজ কি করব? আমি আর সহ্য করব না। তুমি একটু সুস্থ হও, বাসর বাসায় গিয়ে করব। তারপর 2 দিন পর শিফা পুরোপুরি সুস্থ। আমরা এখন গাড়িতে বাসায় যাওয়ার উদ্দেশ্যে পৌঁছাতে রাত 8টায় বাজলো। আমাদের দেখে সবাই অনেক খুশি। সবাই খাবার খেতে বসলো। অনেকদিন পর সবার সাথে খাবার খেয়ে ভালো লাগলো। তারপর সেইখান থেকে উঠে আড্ডা দিতে লাগলাম ফ্যামিলির সাথে। শিফাকে দেখলাম না। রাতে রুমে ঢুকলাম। রুমে ঢুকে দেখি রুমটা খুব সুন্দর করে সাজানো। খাটে শিফা বসে আছে। শিফা এসে আমাকে সালাম করলো। আমি ওকে বুকে টেনে নিলাম। চলো আমরা নামাজ পড়ে নতুনভাবে আমাদের জীবন শুরু করি। সমাপ্ত। গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আর আমাকে যারা যারা ভালোবাসবেন তারা অবশ্যই একটি করে কমেন্ট করে যাবেন। দেখা হবে নতুন কোনো গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।